শুল্ক নিয়ে বাংলাদেশ প্রতিযোগিতামূলক অবস্থায় থাকবে। যুক্তরাষ্ট্রের রপ্তানি বাধাগ্রস্তের শঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের 15% কমিয়ে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 20% পাল্টা শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় এসব জানান তিনি। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান আলোচক ডক্টর খলিলুর রহমান বলেন, জাতীয় স্বার্থ রক্ষা করেই চুক্তি হয়েছে। সক্ষমতার সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ। পোশাক শিল্প সুরক্ষা ছিল বাংলাদেশের মূল অগ্রাধিকার। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি দেয়া হয়েছে, যা খাদ্য নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়তা করবে এবং মার্কিন কৃষি রাজ্যগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে। এ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিজিএমইএ এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল এবং ঢাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমি প্রথমেই যেতে চাই মহিউদ্দিন রুবেল আপনার কাছে শুরুতেই জানতে চাইব যে শুল্ক নিয়ে সবচেয়ে উদ্বেগ ছিল পোশাক খাত নিয়ে। এ বিষয়ে প্রত্যাশা কতটা পূরণ হলো? ধন্যবাদ আপনাকে। ডেফিনেটলি আমরা আসলে অনেক উদ্বেগের মধ্যে ছিলাম, সময় কাটাচ্ছিলাম, কারণ 35% ক্ষমতা ধরে রাখার জন্য 20% আমাদের আশেপাশে আমরা প্রতিযোগিতায় পেয়ে থাকি। সেই কাতারে আমরা মোটামুটি চলে এসেছি। সেখান থেকে যদি আপনি দেখেন যে আমাদের অন্যতম বড় যে প্রতিযোগী চায়না, তাদের আমাদের থেকে অনেক বেশি ট্যারিফ আছে, এবং ভারত আর একটা আমাদের শক্ত প্রতিযোগী হতে পারতো এই ক্ষেত্রে, যাদের ট্যারিফ অনেক কমবে বলে মনে করছিলাম, সেখানে তারা কিন্তু 5% ট্যারিফ তাদের বেড়ে গেছে। তো ট্যারিফ বিবেচনায় যদি আপনি বলেন, অবভিয়াসলি আমরা এখন কিন্তু আগের থেকেও আমরা এখন বেটার পজিশনে আমরা ট্যারিফের ইয়াতে আছি। তবে একটি কথা ভুললে চলবে না যে এই ট্যারিফ আমাদের হয়তো আহ, আমাদের অন্য প্রতিযোগীর থেকে আমাদের বেশি হয়নি, কিন্তু ওভারঅল এই ট্যারিফটা তো আসলে ইউএস এর মার্কেটে কিন্তু বেড়েছে। তার মানে পণ্যের মূল্য কিন্তু আপনার এই পরিমাণ অ্যাভারেজে 10, 15, 20% এরকম একটা অ্যামাউন্ট করলে কিন্তু বাড়বে। হ্যাঁ, তো এই বাড়ার ফলে কিন্তু একটা ইনিশিয়াল একটা ধাক্কা কিন্তু মার্কেটে আসতে পারে, একটা বিক্রি একটা স্লোডাউন হতে পারে। তারা হয়তো খুব বেশি স্টক করতে চাবে না, তারা একটু অবজার্ভ করবে। তো এই ইনিশিয়াল ধাক্কাটা আমাদেরকে একটু কাটায় উঠতে হবে, এটা হয়তো আসবে কিছুটা। তবে আপনি যদি অতীত ইতিহাস, আমরা লাস্ট 10 বছরের ইউএস এর মার্কেটের ডেটা আমরা দেখি, কোভিড এর পরবর্তীতে আমরা দেখেছিলাম যে এরকমই একটা কিন্তু ধাক্কা এসেছিল। সেটি কাটিয়ে ওঠার পরে এই 10 বছরে কিন্তু আমরা অলমোস্ট সর্বোচ্চ গ্রোথ ইউএসএ তে করেছি। বিগত 5 বছর যদি কোভিড এর পরে স্পেশালি বলি, কোভিড এর পরের বছরেও প্রায় ইউএসএ তো মনে হয় 22 কি 23% মতো আপনার ওদের ইম্পোর্ট কমেছিল। সেখানেও কিন্তু আমরা মোটামুটি তারপর থেকে স্টিডি এবং প্রায় 35-36% আমরা গ্রোথ করে এখন পর্যন্ত এসেছি। সুতরাং ওভারঅল চিন্তা করলে লং টার্মে যদি আমরা এই ধারা আপনার ব্যাহত যদি এই ধারা ব্যাহত না হয়, যদি আমরা এটা ম্যানেজ করে রাখতে পারি, অবশ্যই লং টার্মে আমাদের গ্রোথ পজিটিভ তো হবেই, এবং আরো বেশি পজিটিভ হওয়ার সুযোগ আছে, যেহেতু চায়না থেকেও কিন্তু একটা বড় ব্যবসা সরে আসছে আস্তে আস্তে করে, এবং ভারতের আমাদের ব্যবসা নেওয়ার সিচুয়েশনে এই ট্যারিফে কিন্তু তারা নেই, বরং কিছু ব্যবসা হয়তো সেখান থেকেও আসবে। তবে একটি কথা অবশ্যই আমি এখানে যোগ করতে চাই, সবগুলো এবং এবং কিন্তুর মাঝে, যে দেখেন আসলে দিনের শেষে কিন্তু আপনাকে প্রতিযোগী সক্ষমতা অর্জন করতে হবে। এখন কিছু আছে এক্সটার্নাল ফ্যাক্টর, কিছু আছে ইন্টারনাল ফ্যাক্টর। যেমন এই ট্যারিফের ব্যাপারটি ছিল এক্সটার্নাল ফ্যাক্টর, এখন ট্যারিফ না হয় আমার সমান সমান হয়ে গেছে, কিন্তু আমাদের দেশের যে ইন্টারনাল ফ্যাক্টর গুলো আছে সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সেইখানে কিন্তু আমাদেরকে অনেক কাজ করতে হবে, সরকারকে অনেক সাপোর্ট দিতে হবে। আমাদের এই যে আমাদের যে উৎপাদন খরচের যে ব্যাপারগুলো আছে, জ্বালানি নিশ্চয়তা, ব্যাংকিং খরচগুলো, এগুলো যদি আমরা প্রতিযোগী অন্য দেশগুলোর সমতুল্য বা তার থেকে না কমাতে পারি, তাহলে কিন্তু আবার দিনের শেষে আমরা ওইখানেও সক্ষমতা হারাবো। সুতরাং শুধুমাত্র ট্যারিফ কমে এলেই যে আমরা ভালো করে ফেলবো, ব্যাপারটা সেরকমও না। আমাদের সব দিক থেকে এক কাতারে আগাতে হবে, তখনই যে আসলে আমরা একটা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো। তবে অতীত ইতিহাস এবং বর্তমানে ধারাবাহিকতা যা আছে, ভবিষ্যৎ আমরা যেটা দেখছি, তাতে এভাবে যদি থাকে আমরা অনেক ভালো করবো বলে মনে করছি, সবকিছু ধরে রাখতে পারলে। মহিউদ্দিন রুবেল, আপনি সাথেই থাকুন। আমরা একটু যেতে চাই সিপিটির গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেমের কাছে। গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে জানতে চাই যে শুল্ক হার নিয়ে নিরাপত্তা উপদেষ্টা যেমনটি বলেছেন যে আমাদের সক্ষমতার সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় যে আমরা প্রথমেই সরকারকে, বিশেষ করে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে যে টিমটি গিয়েছে, তাদেরকে স্বাগত জানাতে চাই। তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তার মাধ্যমে এটি অর্জন হয়েছে।
তবে যেটি রুবেল বলছিলেন যে এর ফলে আমাদের প্রতিযোগী দেশগুলোর সাথে প্রায় সমকক্ষ লেভেলে আমরা একটা টেরিফে এসেছি, যেটা আমাদের জন্য ইতিবাচক, এবং চীনের থেকে এগিয়ে থাকাটাও একটা ইতিবাচক দিক। সুতরাং সেই দিক থেকে আমাদের প্রতিযোগিতার সক্ষমতার জায়গায় সেটা ভালো প্রভাব ফেলবে। তবে আমার মনে হয় যে আমাদের দুটো জিনিসে আমাদের পরিষ্কার কিছু তথ্য উপাত্ত দরকার হবে সামনের দিনগুলোতে। একটি হলো যে ট্রান্সশিপমেন্ট ট্যারিফ বলে একটি ট্যারিফ কিন্তু যুক্ত করা হয়েছে, অর্থাৎ যে সমস্ত দেশের ট্যারিফ আমাদের দেশের ট্যারিফের চেয়ে উঁচু, তাদের দেশ থেকে পণ্য এনে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়, তাহলে 40% অতিরিক্ত ট্যারিফ অ্যাড করা হবে। এই বিষয়টির ক্ষেত্রে আমরা চায়না থেকে কাঁচামাল এনে যে রপ্তানি করে থাকি, বিশেষ করে তৈরি পোশাকের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এই ট্রান্সশিপমেন্ট ট্যারিফের বিষয়টি কি দাঁড়াবে সেটি এখনো কিন্তু পুরোপুরি পরিষ্কার নয়। সুতরাং সেদিক থেকে আগামী দিনগুলোতে নিট সেক্টর খুব ভালো একটা অবস্থানে যাবে। ওভেন সেক্টরও আমার ধারণা এর ফলে একটা ভালো জায়গায় যাবে। কিন্তু চায়না ভিত্তিক যে কাঁচামাল আমদানি করে আমাদের এখান দিয়ে রিএক্সপোর্ট করা বা কাঁচামাল ব্যবহার করে সেই জায়গায় বাড়তি শুল্কের বিষয়টি কি দাঁড়াবে সেটি আমাদের বোঝা দরকার আছে। দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হলো যে আমরা অনতিবিলম্বে আশা করব যে চিফ অ্যাডভাইজার্স অফিস থেকে পূর্ণাঙ্গ চুক্তিটি তারা প্রকাশ করবেন। আমাদের জানা দরকার রয়েছে যে আমরা কোন কোন ধরনের অঙ্গীকার করবার মাধ্যমে এই 20% শুল্ক অর্জন করলাম, কেননা এর সাথে আমাদের অন্যান্য বাজারের সঙ্গেও আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে। সেই বিষয়গুলোরও বোঝার দরকার রয়েছে, তাদের সাথে বাণিজ্য সম্পর্ক এর ফলে কতটা নেতিবাচক প্রভাবে পড়বে এবং তার সঙ্গে মিলে আমাদের বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে কি কি উন্নতি দরকার হবে সেই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে। জি জনাব গোলাম মোয়াজ্জেম, আপনি সাথেই থাকবেন। আবার একটু যেতে চাই মহিউদ্দিন রুবেল আপনার কাছে জানতে চাই যে শুল্ক হারের বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই আপনারা উদ্বেগের মধ্যে ছিলেন। তো নতুন হার নির্ধারিত হওয়ার পর আপনাদের পদক্ষেপটা কি হবে? দেখুন, আমি অবশ্যই এটা খুশির সংবাদ যে এই সেন্সে যে আমরা প্রায় ডাবল শুল্ক যেখানে হয়ে গেছিল সেখান থেকে এখানে আসাটা, এটা আসলে সামগ্রিক একটা দলগত এফোর্ট, এবং পুরো দেশ, পুরো সেক্টর, পুরো সরকার সবাই মিলে কিন্তু এখানে প্রার্থনা কাজ সব একসাথে আমরা করেছি। কারণ ইউএসএ এটা হচ্ছে আমাদের একক মার্কেট হিসেবে আমাদের গার্মেন্টসের জন্য সবচেয়ে বড়। আমাদের প্রায় অ্যাবাউট 20% এক্সপোর্ট আমরা আমাদের ইউএসএ তে আমরা করে থাকি। সুতরাং এখানে যদি বিপর্যয় আসতো সেটা কিন্তু সামলানোটা আমাদের জন্য ডিফিকাল্ট হতো। সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে আমার এবং আমার অতীত অভিজ্ঞতা, আমার সংগঠনে কাজ করা থেকে, এই সেক্টরে কাজ করা থেকে কিছু থাকবে সেক্টরের প্রতি এবং সরকারের প্রতিও। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমরা যাতে করে একক দেশের প্রতি অতি নির্ভরতা এইভাবে না বাড়িয়ে আরো কিছু কিছু দেশের প্রতি, নতুন মার্কেটের প্রতি আমাদের ডিপেন্ডেন্সি বা আমাদের মার্কেটগুলো আমরা যাতে বাড়াতে থাকি। বাড়ুক না, ইউএসএ তে বাড়ুক, আমরা এক নম্বর হই, কোনো সমস্যা নেই। বাট একই সাথে এই যে ধরেন কিছু কিছু ফ্যাক্টরি আমাদের কিন্তু আমরা 100% এক্সপোর্ট ইউএসএ তে করি। তো এগুলো কিন্তু একটা রিস্কের মধ্যে পড়ে যায়, কারণ একটা দেশে একটা কোনো কিছুতে একটা অঞ্চলে বিপর্যয় ঘটতেই পারে। সুতরাং আপনি যদি একটু ব্যালেন্স করে এক্সপোর্ট ডেস্টিনেশন গুলো বা মার্কেট গুলো রাখেন, তাহলে হয়তো সেক্ষেত্রে এই ধরনের আহ, সময় আপনার এতটা ভীত সন্ত্রস্ত হওয়ারও কারণ থাকবে না। And then একই সাথে হচ্ছে আপনার যেটা মজিম ভাই অলরেডি বলেছেন যে 40% যে ভ্যালু এডিশনের কথা, এখানে আসলে আরেকটু আমি যদি ডিটেলে যাইতে, সেক্ষেত্রে আমাদের ওভেন সেক্টরে কিন্তু একটা সংখ্যা থাকে, বিকজ আপনার ওভেনের কাপড়টা আমরা বেশিরভাগই দেখা যাচ্ছে চায়না থেকে আমরা এনে থাকি। সুতরাং আপনি যদি দেখেন যে আমাদের শুধু ইউরোপে কিন্তু আমরা প্রায় 50% এক্সপোর্ট করে থাকি আমাদের, এবং আমাদের ইউরোপে কিন্তু অনেক বিধি নিষেধ, অনেক নিয়ম কানুন, অনেক কিছু আসছে আমাদের কিন্তু সামনে। এলডিসি গ্রাজুয়েশনের পরে আমাদের এখানেও কিন্তু আরো কিছু জিনিস আমাদেরকে বেগ পোহাতে হবে। সুতরাং আমাদের এখানে আসলে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং আমাদের নিজেদের আসলে সক্ষমতা অর্জন করতে হবে এখানে, যাতে করে এই নিজের মতো করে আমরা এখানেও আমাদের প্রোডাকশনের জন্য ম্যাক্সিমাম টুকু আমরা করতে পারি, ভ্যালু এডিশন যাতে আমাদের দেশে আমরা করতে পারি। তাহলে আসলে সামগ্রিকভাবে আমরা এই সুফলগুলো আমরা পাবো। এবং অবশ্যই আমি আগের কথার সাথে আবার একটু অ্যাড করব যে আমাদেরকে সামগ্রিকভাবে আমাদের সবসময় মাথা রাখতে হবে যে দিনের শেষে কিন্তু দেখেন, আপনি আপনার দেশের কত পার্সেন্ট শুল্ক বা আমার সিএম কি বা আমার মজুরি কি, এটা কিন্তু বায়ার কিন্তু দিনের শেষে দেখবে না। বায়ার দেখবে যে ওর এখানে একটা প্রোডাক্ট শেলফে ওঠাতে হলে কোন দেশ থেকে তার খরচটা কম পড়বে এবং কত হবে। সুতরাং শুধু শুল্ক চিন্তা না করে আপনাকে আপনার যে কস্টগুলো, আমাদের ইন্টারনাল ফ্যাক্টর গুলো আছে, আমি তো এটা তো আমার দেশের কন্ট্রোল, এটা আমার ইন্টারনাল কন্ট্রোল। এইখানে আমরা যেন কোনোভাবে প্রতিযোগিতা থেকে না পিছাই। আমাদেরকে সবসময় আমাদের কম্পিটিটরদের থেকে এই জায়গাগুলোতে এগিয়ে থাকার জন্য নিজেদেরকে কাজ করতে হবে, সরকারকে কাজ করতে হবে, একসাথে কাজ করতে হবে। এবং দেন আমরা একটা প্রতিযোগিতায় আমরা সবসময় সবার থেকে হয়তো কম্পিট করে আগাতে পারবো। মহিউদ্দিন রুবেল, আপনি সাথেই থাকবেন। আবারও একটু যেতে চাই গোলাম মোয়াজ্জেমের কাছে। জনাব মোয়াজ্জেম,
বারবারই একটি বিষয় বাণিজ্য ঘাটতিতে ভারসাম্যের বিষয়টি এটি আলোচনায় এসেছে। নতুন যে সমীকরণ তৈরি হলো তাতে বিষয়টি পুরো নিষ্পত্তি হলো কি? আমরা তো এই জন্যই আমি আপনাকে বললাম যে আমরা পূর্ণাঙ্গ চুক্তিতে সরকারের কাছ থেকে আশা করছি। এখন নিশ্চয়ই আর নন ডিসক্লোজারের কোনো বিষয় নেই, এখন আসলে ফুল ডিসক্লোজারেরই হওয়ার কথা। সুতরাং আমরা এখনই চাইবো যে সরকার দ্রুততম সময়ে যে চুক্তিটি হয়েছে সেটি তারা প্রকাশ করবেন। তার ফলে আমরা জানতে পারবো যে সরকার আসলে কি কি জায়গাগুলোতে অঙ্গীকার করবার মাধ্যমে এই 20% শুল্ক আনতে সক্ষম হলেন। কেননা 3 দিন ধরে যেহেতু খুব ইন্টেন্স ডিসকাশন হয়েছে, তার মানে হচ্ছে যে এই আলোচনাটির ভিতরে শুধুমাত্র গম বা সয়াবিনের মতো পণ্য যেগুলো ইতিমধ্যে আমরা অঙ্গীকার করে ফেলেছি, অথবা বোয়িং কেনার ক্ষেত্রেও যে আভাসটি আমরা পেয়েছিলাম সেগুলো করে ফেলেছি, এর বাইরেও অন্যান্য বিষয়গুলো রয়েছে যেগুলোতে নিশ্চয়ই আমাদের দিক থেকে সরকার কিছু অঙ্গীকার করেছেন। তো সেই অঙ্গীকারের জায়গাগুলো আমাদের জানা দরকার আছে, বোঝা দরকার আছে। আমার মনে হয় যে সেইটি এখানে গুরুত্বপূর্ণ। আমার ধারণা যে বাণিজ্য ঘাটতির ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় দাঁড়াবে যে কি কি চুক্তিগুলো আমরা ওখানে করেছি। একটি আমরা বলেছিলাম যে সরকার যেন বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলোকে গুরুত্ব দেন বেশি আমদানির চেয়ে। তো সেই জায়গাটি দেখবার দরকার আছে কি ধরনের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি ধরনের বিনিয়োগের বিষয়গুলো এর মাধ্যমে আমরা নিলাম। একই সাথে কিন্তু আমরা এটাও মনে হচ্ছে আগামী দিনে চীন ভিত্তিক কাঁচামাল ব্যবহার করে মার্কিন বাজারের বাইরে এখন বড়ভাবে আমাদের রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। সুতরাং এই চীন ভিত্তিক কাঁচামালকে কিভাবে ব্যবহার করে আমরা নন মার্কিন বাজারগুলোতে আমরা আমাদের আরো এক্সপ্যানশন করতে পারি, সেই জায়গাটি আমাদের এখন থেকে ব্যবহার করা দরকার। এবং সে কারণে আমাদের বাজার বহুমুখীকরণের যে বিষয়টি সবসময় বলা হয়ে থাকে, আমরা সাধারণত চাপের মধ্যে পড়লে ভালো করি। তো এই চাপ এখন যেহেতু একটা তৈরি হয়েছে, আমি আশা করব যে এই চাপটি ব্যবসায়ীরা বোধ করবেন। তবে এটা ঠিক যে মার্কিন বাজারে পণ্যের ক্ষেত্রে তাদের মুনাফা কমবে, বিশেষ করে যারা ওভেন মালিকরা রয়েছেন তাদের মুনাফা তুলনামূলকভাবে কিছুটা কমবে, যেহেতু ট্যারিফ বাড়ছে। এই ট্যারিফের পুরোটি কিন্তু বায়াররা ভোক্তাদের দিকে পাস করবেন না, এই ট্যারিফের একটা অংশ আমাদের উদ্যোক্তাদেরও নিতে হবে। তাদের প্রতিযোগিতা সক্ষমতা হয়তো থাকবে এবং তারা হয়তো ভালো করবেন, কিন্তু মুনাফার পরিমাণটি হয়তো কমবে। একই সাথে এই উচ্চ মূল্যের পণ্য মার্কিন ভোক্তারা কতদিন কিনতে পারবেন সেটাও কিন্তু একটা দেখবার বিষয় রয়েছে। প্রায় সকল পণ্যে এখন 10 থেকে 35% বা 20-35% শুল্ক দিয়ে সমস্ত পণ্য মার্কিন বাজারে মূল্য বেড়ে গিয়েছে। এর ফলে ভোক্তারা কতটুকু তাদের আয় দিয়ে এই সমস্ত পণ্য কিনবে সেটি একটি দেখবার বিষয়। সুতরাং আমাদের জন্য ভালো দিক, কিন্তু মার্কিন ভোক্তাদের জন্য একটা দুশ্চিন্তার কারণ রয়েছে এই উচ্চ শুল্কের কারণে। একই সাথে এই পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশে এখন নতুন কিছু সুযোগ তৈরি হলো। বিশেষ করে এখন চীন ভিত্তিক যারা রপ্তানিকারক ছিলেন তারা এখন বাংলাদেশ বা অন্যান্য দেশে তাদের বিনিয়োগগুলো শিফট করতে চাইবেন। সুতরাং বাংলাদেশের এখন একটা সুযোগ তৈরি হয়েছে, চীন ভিত্তিক যারা রপ্তানিকারক রয়েছেন তাদের রপ্তানিগুলো, তাদের বিনিয়োগগুলোকে বাংলাদেশে আমরা কিভাবে আনতে পারি। সুতরাং সেই জায়গাটির ক্ষেত্রে আমাদের প্রস্তুতি কেমন, এবং যেটি একটু আগে বলা হচ্ছিল গ্যাস, বিদ্যুতের সাপ্লাই এবং লজিস্টিক সাপ্লাই, এগুলো যদি ইমপ্রুভ না করে, পোর্ট সাপ্লাই যদি ঠিক মতো কাজ না করে, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগের এই সুযোগটি অন্য দেশগুলো হয়তো বেশি নিয়ে নেবে। আমরা হয়তো চীন ভিত্তিক এই বিনিয়োগগুলোকে খুব বেশি আকৃষ্ট করতে পারবো না। জি, জনাব মোয়াজ্জেম এবং মহিউদ্দিন রুবেল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।